নমস্কার, মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব রাজকুমারদের অস্ত্র কৌশল প্রদর্শন এবং কর্ণকে অঙ্গদেশে রাজ্য সমর্পণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি রাজকুমারদের অস্ত্র কৌশল প্রদর্শন এবং কর্ণকে অঙ্গদেশের রাজ্য সমর্পণ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, দ্রোণাচার্য অস্ত্রবিদ্যায় রাজকুমারদের নিপুণতা দেখে কৃপাচার্য, সোমদত্ত, বাহলিক, ভীষ্ম, ব্যাস এবং বিদুরের সামনে ধৃতরাষ্ট্রকে বললেন, রাজন, সকল রাজকুমারী সর্বপ্রকার বিদ্যায় নিপুণ হয়েছে। আপনাদের যদি ইচ্ছা হয় অনুমতি দিলে এদের অস্ত্রবিদ্যার কৌশল সবার সামনে আমি দেখাতে চাই। ধৃতরাষ্ট্র প্রসন্ন হয়ে বললেন, আচার্য, আপনি আমাদের অনেক উপকার করেছেন। আপনি যখন যেখানে যেরূপ অস্ত্র কৌশল প্রদর্শন করা উপযুক্ত মনে করেন তাই করুন। তার জন্য যা প্রয়োজন বলুন, তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। তারপর তিনি বিদুরকে বললেন, বিদুর, আচার্যের নির্দেশ অনুসারে সব আয়োজন করো। এই কাজ আমার খুব পছন্দ। দ্রোণাচার্য গাছপালাবিহীন এক সমতল স্থান নির্বাচিত করলেন। জলাশয় কাছে থাকায় জমিটি নরম ছিল। শুভ মুহূর্তে পূজা অর্চনা করে রঙ্গমণ্ডপের ভিত্তি স্থাপন হল। রঙ্গমণ্ডপ তৈরি হলে নানা অস্ত্রশস্ত্র দ্বারা সেটিকে সাজানো হল। রাজা এবং রাজপুরুষদের জন্য যথাযোগ্য স্থান নির্বাচন করা হলো। নারী পুরুষদের স্থান ঠিক করা হলো। নির্দিষ্ট দিনে রাজা ধৃতরাষ্ট্র, ভীষ্ম, কৃপাচার্য, বিদুর সকলে এলেন। তাদের রথে মুক্তা ঝালর লাগানো চাঁদোয়া ঝলমল করছিল। গান্ধারী, কুন্তী এবং রাজপরিবারের অন্য মহিলারাও তাদের দাসী সহ সেখানে উপস্থিত হলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যগণ যার যার নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করলেন। অগণিত জনতা সমুদ্রে রূপ ধারণ করেছিল। বাজনা বাজতে লাগল। দ্রোণ শ্বেত বস্ত্র, শ্বেত যজ্ঞ পবিত এবং শ্বেত পুষ্পের মালা পরিধান করে পুত্র অশ্বত্থামাকে নিয়ে এলেন। দ্রোণের চুল, দাড়ি ও তার বস্ত্রের ন্যায় শ্বেত বর্ণ। উপযুক্ত সময়ে দ্রোণাচার্য দেবতাদের পূজা করলেন এবং বেদজ্ঞ ব্রাহ্মণ দ্বারা মঙ্গল পাঠ করালেন। রাজকুমারীরা প্রথমে ধনুক, বাণ দিয়ে কৌশল প্রদর্শন করলেন। তারপর রথ, হাতি ও ঘোড়ায় চড়ে নিজ নিজ যুদ্ধ কৌশল প্রদর্শন করলেন। তারা নিজেদের মধ্যে কুস্তি লড়লেন। অতঃপর ঢাল, তলোয়ার নিয়ে নানা প্রকার কৌশল দেখালেন। সকলেই তাদের ক্ষিপ্রতা, তাদের চাতুরী, তাদের শোভা এবং স্থৈর্য ও হাতের কায়দা দেখে প্রসন্ন হলেন। ভীম এবং দুর্যোধন দুজনে হাতে গদা নিয়ে রঙ্গভূমিতে অবতীর্ণ হলেন। তারা দুজনেই পর্বত শিখরের ন্যায় হৃষ্টপুষ্ট বীর, দীর্ঘ হাত ও সুন্দর কোমরের জন্য অত্যন্ত দৃষ্টিনন্দন হয়েছিলেন। মদমত্ত হাতির মতো তারা দুজনে দুজনকে পরাজিত করার চেষ্টা করছিলেন। বিদুর ধৃতরাষ্ট্রকে এবং কুন্তী গান্ধারীকে সব ঘটনা শোনাচ্ছিলেন। সেই সময় দর্শকেরা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। কিছু দর্শক ভীমের পক্ষে ছিলেন, কিছু দর্শক দুর্যোধনের। সমুদ্রের মতো জনতার কোলাহল শুনে দ্রোণাচার্য অশ্বত্থামাকে বললেন, পুত্র, এদের থামাও। বেশি কিছু হলে দর্শক উত্তেজিত হয়ে শৃঙ্খলা ভঙ্গ করবে। অশ্বত্থামা তার নির্দেশ পালন করলেন। দ্রোণাচার্য দাঁড়িয়ে বাদ্য বন্ধন করলেন এবং গম্ভীর স্বরে বললেন, আপনারা এবারে অর্জুনের অস্ত্রকৌশল দেখুন। এ আমার সব থেকে প্রিয় শিষ্য। অর্জুন রঙ্গভূমিতে এলেন। তিনি প্রথমে আগ্নেয়াস্ত্র থেকে আগুন উদ্গীরণ করলেন। তারপর বরুণাস্ত্র দিয়ে তাকে নির্বাপিত করলেন। ভৌমাস্ত্র দিয়ে পৃথিবী এবং পর্বতাস্ত্র দিয়ে পর্বত প্রকটিত করলেন। অন্তর্ধান অস্ত্রের সাহায্যে অর্জুন নিজেই অন্তর্ধান করলেন। কখনো তিনি ভীষণ লম্বা হয়ে গেলেন, কখনো বা অত্যন্ত ছোট।
লোকে চমকিত হয়ে দেখতে লাগলেন যে অর্জুন কখনো রথের উপর আবার কখনো রথের মধ্যে থেকে পলক পড়তে না পড়তেই মাটিতে দাঁড়িয়ে অস্ত্রকৌশল দেখাচ্ছে। তিনি অত্যন্ত বেগে নিপুণতার সঙ্গে সূক্ষ্ম এবং ভারী নিশানাগুলিকে উড়িয়ে নিজের নৈপুণ্য দেখাতে লাগলেন। তিনি লৌহ নির্মিত একটা শূকরকে এত দ্রুত 5টি বাণ মারলেন যে লোকেরা দেখল যে অর্জুন যেন একটি মাত্র বাণই নিক্ষেপ করেছেন। তারপর খণ্ডযুদ্ধ, গদাযুদ্ধ, নানা প্রকার ধনুযুদ্ধ দেখালেন। সেই সময় কর্ণ রঙ্গভূমিতে প্রবেশ করলেন। মনে হলো যেন এক সচল পর্বত প্রবেশ করল। কর্ণ অর্জুনকে ডেকে বললেন, অর্জুন, অহংকার করো না, আমি তোমার প্রদর্শিত কৌশল আর বিশেষভাবে দেখাবো। দর্শকরাও সব উত্তেজিত হয়ে একসঙ্গে দাঁড়িয়ে পড়ল। মনে হলো যেন কোনো যন্ত্র দ্বারা তাদের একসঙ্গে দাঁড় করানো হয়েছে। কর্ণের কথায় অর্জুন প্রথমে লজ্জিত হলেও পরে তার রাগ হল। কর্ণ দ্রোণাচার্যের নির্দেশে সমস্ত কৌশলেই দেখালেন, যেগুলি আগে অর্জুন দেখিয়েছিলেন। দুর্যোধন কর্ণের অস্ত্র নৈপুণ্যে খুব খুশি হলেন। তিনি কর্ণকে আলিঙ্গন করে বললেন, আমার সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। আমরা এবং আমাদের রাজ্য আপনারই, আপনি ইচ্ছামতো একে উপভোগ করুন। কর্ণ বললেন, আমি আপনার সঙ্গে মিত্রতা করতে আগ্রহী, আমি এখন অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চাই। দুর্যোধন বললেন, আপনি আমার সঙ্গে থেকে সবকিছু উপভোগ করুন। মিত্রের প্রিয় কাজ করুন, শত্রুকে অবদমিত করুন। অর্জুনের মনে হলো যেন কর্ণ তাকে সভার মধ্যে অপমান করছেন। তিনি কর্ণকে ডেকে বললেন, কর্ণ, অনাহত ব্যক্তি এবং অবাঞ্ছিত বাক্য প্রয়োগকারীর যে গতি হয়, আমার হাতে মৃত্যুর পর তোমার তাই হবে। কর্ণ বললেন, আরে, এই রঙ্গমণ্ডপে তো সকলেরই অধিকার আছে, তুমি কি ভাবছ এর উপর তোমার একারই অধিকার? দুর্বলের মতো কথা বলছো কেন? সাহস থাকে তো ধনুর্বাণ নিয়ে এসো। তোমার গুরুর সামনেই আমি তোমার মুণ্ডচ্ছেদ করব। গুরু দ্রোণাচার্যের আদেশে অর্জুন কর্ণের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হলেন। তখন নীতিবাগী কৃপাচার্য দুজনকেই দ্বন্দ্বযুদ্ধে প্রস্তুত দেখে বললেন, কর্ণ, পাণ্ডুপুত্র অর্জুন কুন্তির কনিষ্ঠ পুত্র, তোমার সঙ্গে এই কুরুবংশ শিরোমণির যুদ্ধ হতে যাচ্ছে। এখন তুমি তোমার মা এবং বাবার নাম এবং বংশ পরিচয় জানাও, তারপরই ঠিক হবে যুদ্ধ হবে কি না। কেননা রাজপুত্র কোনো অজ্ঞাত কুলশীল অথবা নিম্ন বংশের ব্যক্তির সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন না। এই কথায় কর্ণ যেন অথই জলে পড়ে গেলেন, লজ্জায় অধোবদল হয়ে গেলেন। দুর্যোধন বললেন, আচার্যদেব, শাস্ত্রানুসারে উচ্চকুল জাত ব্যক্তি, সুরবীর এবং সেনাপতি, এই 3 জনেই রাজা হতে সক্ষম। কর্ণ রাজা নয় বলে যদি অর্জুন যুদ্ধ করতে না চায়, তাহলে আমি কর্ণকে অঙ্গদেশ প্রদান করছি। এই বলে দুর্যোধন কর্ণকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে তৎক্ষণাতেই তার অভিষেক সম্পন্ন করলেন। আর তাই দেখে কর্ণের ধর্মপিতা অধীরথ অত্যন্ত আনন্দিত হলেন। তার জামা কাপড় ছেঁড়া, শরীর দুর্বল, পাঁজর দেখা যাচ্ছে। তিনি কাঁপতে কাঁপতে কর্ণের কাছে এসে পুত্র পুত্র বলে আদর করতে লাগলেন। কর্ণ ধনুক ত্যাগ করে অত্যন্ত সম্মানের সঙ্গে তার চরণে প্রণিপাত করলেন। কর্ণের মাথায় অভিষেকের জল লেগেছিল। সেই জলের যাতে অবমাননা না হয় তাই অধীরথ নিজের পা কাপড়ে ঢাকা দিলেন। কর্ণকে বুকে জড়িয়ে ধরলেন। আনন্দ শ্রুতে তিনি কর্ণের মাথা ভিজিয়ে দিলেন। অধীরথের ব্যবহার দেখে পাণ্ডবেরা বুঝতে পারলেন কর্ণ সুতপুত্র। ভীম হেসে বললেন, ওহে সুতপুত্র, তুমি অর্জুনের হাতে মরারও উপযুক্ত নয়। তোমাদের বংশ তো শুধু ঘোড়ার চাবুকেই সামলাতে পারে। তুমি অঙ্গদেশে রাজা হওয়ারও যোগ্য নও। কুকুরও কি কখনো যোগ্য পিণ্ডের অধিকারী হয়? কর্ণ দীর্ঘশ্বাস ফেলে সূর্যের দিকে তাকিয়ে রইলেন। তখন দুর্যোধন মদমত্ত হাতির ন্যায় ভাইদের সঙ্গ থেকে বেরিয়ে এসে ভীমের নিকটে গিয়ে বললেন, ভীম, তোমার এমন কথা বলা উচিত নয়। ক্ষত্রিয়ের মধ্যে বাহুবলের শ্রেষ্ঠতাই সর্বজন মান্য।
তাই নিজ কুলের হলেও সুরবীরের সঙ্গে যুদ্ধ করাই উচিত। সুরবীর এবং নদীর উৎপত্তি জানা বড় কঠিন। কর্ণ স্বভাবতই কবচ কুণ্ডলধারী এবং সর্বগুণ ও সুলক্ষণযুক্ত। সূর্যের ন্যায় তেজ সম্পন্ন এই কুমার কি কখনো সুতপুত্র হতে পারে? কর্ণ তার বাহুবলে এবং আমার সহায়তায় শুধু অঙ্গদেশেই নয়, সমগ্র পৃথিবী শাসন করতে সক্ষম। আমি কর্ণকে অঙ্গদেশে রাজা করেছি। যাদের কাছে এটি অসহ্য, তারা রথে আরোহণ করে কর্ণের সঙ্গে ধনুর্যুদ্ধ করতে পারে। সমস্ত রঙ্গমণ্ডপে হাহাকার ধ্বনি উঠল। এর মধ্যে সূর্যাস্ত হয়ে গিয়েছিল। দুর্যোধন কর্ণের হাত ধরে সেখান থেকে বেরিয়ে গেলেন এবং দ্রোণাচার্য, কৃপাচার্য, পাণ্ডব এরা সকলেই যে যার আবাসে ফিরে গেলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে দ্রুপদীর পরাজয় এই পর্ব নিয়ে আসবো। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলের সাথে থাকুন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।